আমার 40 বছর বয়সী গৃহকর্ত্রীর বাড়িতে একা ছিলেন। আমি ছিলাম তার সাধারণ এক ড্রাইভার। একদিন তাড়াহুড়া করতে গিয়ে তার ঘরে চাবি দেওয়ার জন্য ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই আমি তার পোশাকে পরিবর্তন করতে দেখলাম। এই দৃশ্য দেখে আমি ভীষণ লজ্জিত হয়ে পড়েছিলাম, কিন্তু তিনি তখনও একটু বিব্রত হননি। বরং তিনি আমাকে ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে থাকতে বলেন এবং সেই অবস্থাতেই আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার হাত ধরে আমাকে বিছানা পর্যন্ত নিয়ে গেলেন। তারপর তিনি বলেন, আজ আমার সৌন্দর্য তোমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ শুরু হয়েছে। তোমার দৃষ্টিতে এতটা শক্তি আছে, তবে কি হবে? তিনি কথাগুলো শেষ করতে না করতেই আমি স্তম্ভিত হয়ে পড়লাম। এই গল্পের অংশে আমি তুষার নামক একটি চরিত্রে অভিনয় করেছি। প্রতিদিনের মতো আমি বিকেল 5টা শিফট শেষ হওয়ার পর আমার ছোলা বিক্রির ঝুড়ি নিয়ে লোকাল ট্রেনে উঠতে বেরিয়ে পড়লাম। পুনেতে আমি 15,000 টাকার একটি চাকরি করতাম। সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কল সেন্টারে কাজ করার পর রাত 9টা পর্যন্ত ট্রেনের ছোলা বিক্রি করতাম। এটি ছিল আমার সাইড ব্যবসা, যাতে কিছু অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি। গত 3 মাস ধরে আমি এই ব্যবসা শুরু করেছি এবং এতে মাসে প্রায় 7 থেকে 9,000 টাকা পর্যন্ত উপার্জন করি। যদিও একা ছিলাম, কিন্তু পুনেতে খরচ কম নয়। সেদিন আমি ট্রেনে এক সুন্দর মহিলাকে দেখলাম। আমি তার সামনে আমার ঝুড়ি নিয়ে ছোলার কেনার প্রস্তাব দিলাম, কিন্তু তিনি না বলে লোকাল ট্রেনে নেমে গেলেন। কাকতালীয়ভাবে আমার স্টেশনটি সেটাই ছিল। আমি সেখানে নেমে গেলাম। বিস্ময়করভাবে সেই মহিলা ঠিক আমার সামনে হাঁটছিলেন। তার মুখে এক ধরনের সরলতা দেখা যাচ্ছিল। সেদিন আমি তাকে সাহায্য করতে পারবো তা কল্পনা করিনি। স্টেশনের বাইরে আসতেই আমি দেখলাম সেই মহিলা একটু চিন্তায় পড়েছেন এবং একটি বড় গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো সাহায্য দরকার? তিনি বললেন, তুমি সাধারণ একটা ছোলা বিক্রেতা, আমাকে কি সাহায্য করবি? এই তো বড় গাড়ি কখনো দেখেছিস কিনা সন্দেহ, চালানো তো দূরের কথা, আমাকে একটা জরুরি ড্রাইভার প্রয়োজন। আমি বললাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনার ড্রাইভার হতে রাজি আছি। যখন আমি 4 হুইলার চালাতে শুরু করলাম তখন আমার ড্রাইভিং দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আমার পাশে বসে আমাকে গন্তব্যের পথ নির্দেশ করতে লাগলেন। তিনি বললেন, আমার ড্রাইভার হঠাৎ করে গাড়ি ছেড়ে বাড়ি চলে গিয়েছে। আজকাল যে কারোরই কোনো সমস্যা হতে পারে। তার ছেলে অসুস্থ হওয়ার কারণে সে তাড়াহুড়া করে গাড়ি এখানে রেখে চলে গিয়েছে। আমি গাড়িটি চালাতে জানি না, ভাগ্যক্রমে তুমি এসে গিয়েছো। অল্প সময়ের মধ্যেই আমি তাকে আমার বাংলায় পৌঁছে দিলাম। পুনেতে তার বাড়িটি একটি সোসাইটিতে ছিল। তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর তিনি আমাকে 3,000 টাকা দিলেন। আমি বললাম, যদি কখনো ভবিষ্যতে আপনার প্রয়োজন হয় তবে আমি আপনাকে ফোন করতে পারেন। তারপর আমি তাকে একটি কাগজে আমার নাম্বার লিখে দিলাম। দ্বিতীয় দিন থেকে তার ড্রাইভার আবার কাজে ফিরে আসার কথা ছিল। কারো চাকরি কেড়ে নেওয়ার ইচ্ছা আমার ছিল না, তাই আমি আমার চাকরির সুপারিশ করিনি। কয়েকদিন পর সেই মহিলার কাছ থেকে একটি ফোন পেলাম। তিনি আমাকে তার বাড়িতে ডাকলেন। সেদিন আমি অফিস থেকে সোজা তার বাড়িতে গেলাম। তিনি বললেন, তুষার, তুমি কি আমার জন্য ড্রাইভার হিসেবে কাজ করবে? ড্রাইভার হিসেবে কাজ করার মানে ছিল আমাকে সারাদিন তার সঙ্গে থাকতে হবে। এটা আমি জানতাম। তার প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি সারাদিন জন্য সময় দিতে পারতাম না। আমাকে দিনের বেলা অফিসে যেতে হতো। তিনি সম্ভবত আমার দুশ্চিন্তা বুঝতে পেরেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মাসে কত টাকা উপার্জন হয়? কোনো অতিরিক্ত কাজ করলে মাসে 25 থেকে টাকার 1000 টাকার বেশি উপার্জন সম্ভব নয়। আমার উপার্জন শুনে তিনি বলেন, আমি তোমাকে ড্রাইভার হিসেবে মাসে 50,000 টাকা দেব। তুমি কি রাজি? 50,000 টাকা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন একটা লটারি লেগেছে। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাব গ্রহণ করলাম। সে মহিলার নাম ছিল পুনম। তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন। পুনমজির কাছে আমার নতুন কাজ শুরু হয়ে গেল। এমনই একদিন রাতে মালকিন বাড়িতে আসতে দেরি হয়ে গেল। শেষে লোকাল ট্রেনটি আমি ধরতে পারিনি। মালকিন গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলেন। আমি গাড় বাড়ি করে বিদায় নেওয়ার অনুমতি নিয়ে তার ঘরে গেলাম। তিনি খুব তাড়াহুড়া করছিলাম, তাই ঘরের দরজা নক না করে ভিতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে আমি একটি অশালীন অবস্থা তাকে দেখলাম। তিনি তখন পোশাক বদলাচ্ছিলেন। তাকে দেখে আমি তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর মালকিনও বাইরে চলে এলেন। আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমি যখন মাফ চাইতে চাইছিলাম তখন তিনি বলেন, কি বলো তুষার, তুমি খুব তাড়াহুড়োতে দেখাচ্ছ। আমি বললাম, মালকিন, আমাকে বাড়ি যেতে হবে, আজ খুব দেরি হয়ে গেছে। শেষ লোকাল ট্রেন ধরতে পারবো কি না সেই ভাবনায় ছিলাম।
সেই চিন্তাতে আপনার ঘরে ঢুকে পড়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। তিনি যখন দেখলেন আমি তাকে পোশাক বদলাতে দেখে ফেলেছি, তখনও তিনি বেশি রাগান্বিত হননি, বরং তিনি এই ব্যাপারে কিছুই মনে করেননি। তিনি বলেন, আজ রাতে এখানেই থেকে যাও। যাই হোক, তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই, তুমি তো একাই থাকো, আর আমি তো এখানে একা। একটা কাজ করো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থেকে যাও। 1 বছর পর আমার সন্তান বিদেশ থেকে ফিরে আসবে। যখন তারা ফিরবে তখন তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। ততক্ষণ তুমি নিশ্চিন্তে এখানে আমার সঙ্গে থাকতে পারো। আর দ্বিতীয় প্রস্তাবটিও আমার জন্য লাভজনক ছিল, তবে তিনি আমার প্রতি এতটা কেন উদার ছিলেন সেটা আমি জানার চেষ্টা করিনি। তিনি আমার কাছ থেকে কোনো অযাচিত কিছু প্রত্যাশা করবেন এটা আমার ধারণা ছিল না। সেই রাতেই আমি তার বাড়িতে গেলাম। তিনি আমাকে বাড়িতে থাকার জন্য একটা ঘর দিলেন। আমার ছোট্ট পুরনো ভাঙ্গাচোরা ঘর আর মালকিনের এই বিশাল বাংলো, এই দুটির মধ্যে আকাশ পাতাল ফারাক ছিল। সেই দিন থেকে আমি মালকিনের সঙ্গে থাকতে শুরু করলাম। এখন রাত করে বাড়ি ফিরলেও কোনো সমস্যা হতো না, কারণ আমাকে আর কোনো লোকাল ট্রেন ধরতে তাড়াহুড়া করতে হতো না। এক রাত মালকিন আমাকে তার ঘরে ডাকলেন। মালকিন ঘরে সবসময় খুব শ্বাসকোজ করতে থাকতেন। সেদিনও যখন আমি তার ঘরে গেলাম, তিনি তার চুল ঠিক করতে ব্যস্ত ছিলেন। আমি তার বিছানায় গিয়ে বসে পড়লাম। ঘরের শান্ত পরিবেশে যেন কোনো সংকেত পাওয়া যাচ্ছিল। আমার মনে নানা ধরনের দুশ্চিন্তা ঘুরপাক করছিল। হয়তো তিনি আমাকে বলবেন যে আমার পরিবর্তে অন্য কোনো ড্রাইভার নিয়োগ দিতে চান। আমি জিজ্ঞেস করলাম, মালকিন, আপনি আমাকে কেন ডাকলেন? কোনো কাজ ছিল কি? তিনি বললেন, অপেক্ষা করো, বলছি, একটু ধৈর্য ধরো, আমাকে চুল ঠিক করতে দাও। রাতে শেয়ার সময় কেউ এভাবে থাকতে পারে না। চুল ঠিক করার পর তিনি আমার পাশে বসলেন। আমি তোমাকে আমার ঘরে ডেকেছি। এখানে কাজ করতে করতে অনেক দিন হয়ে গেছে। কাজের ব্যস্ততায় আমি তোমার কোনো খোঁজ নিতে পারিনি। আচ্ছা, আমাকে বলো, তোমার পরিবারে কে কে আছে? আমার মনে হয় তুমি পুনেতে একা থাকো, এটা জানি, কিন্তু তোমার গ্রামে তো নিশ্চয় কিছু পরিবার রয়েছে। এই কথায় আমি বললাম, না, আমার গ্রামে আর কেউ নেই। আমার মা বাবা ছিলেন, কিন্তু তারা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছেন। তাদের চলে যাওয়ার পর থেকেই আমি একা আছি। মালকিন আমার থেকে প্রশ্ন করছিলেন, তাই আমিও তাকে প্রশ্ন করলাম। বললাম, মালকিন, আপনার স্বামীকে তো কখনো দেখিনি। আপনি সেদিন বলেছিলেন আপনার সন্তানেরাও দেশে রয়েছে। আপনার কজন সন্তান আছে? তিনি আমাকে বললেন, আমার স্বামী কয়েক বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। আমার মাত্র একটাই ছেলে আছে, যে তার স্ত্রী সব বিদেশে বাস করে। সে অল্প বয়সে বিদেশে থিতু হয়ে গেছে, আর এখন আমি এখানে একাই থাকি। কথা বলতে বলতে মালকিন আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার চোখ দিয়ে জল জ্বলছিল। আমি বললাম, যদি আপনার সন্তানের কথা মনে পড়ে তাহলে ফোন করুন, আপনার মন ভালো লাগবে। কিন্তু তিনি বলেন, তুষার, আমি আমার সন্তানের কথা ভেবে কাঁদছি না। আমার ছেলে তার জীবন নিয়ে খুব ব্যস্ত। আমি এখানে নিজেকে ব্যস্ত রাখি, তবে মাঝে মাঝে আমাকে একাকিত্ব আমাকে খুব কষ্ট দেয়। এই কথা বলতে বলতে মালকিন তার মাথাটা আমার কাঁধে রাখলেন। তিনি এক প্রকার প্রেমিকার মতো আমার হাত ধরেছিলেন। যখন আমি তার বয়স জিজ্ঞেস করলাম, তিনি জানতে পারলাম তিনি 40 বছরের। আমি বললাম, মালকিন, আপনি একদমই 40-এর মতো দেখাচ্ছেন না। আপনি তো নিজেকে এতটা কিভাবে ফিট রেখেছেন? আপনার সৌন্দর্য তো একেবারে যুবতী মেয়ের মতো। আমার প্রশংসা শুনে তার মুখে হাসি ফুটে উঠে তিনি বলেন, এমন প্রশংসা আগে কেউ করেনি। ধীরে ধীরে তিনি আমার কাছে আরও আসতে লাগলেন। তার অপ্রত্যাশিত সুখের আকাঙ্ক্ষা ছিল, যা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি বললাম, আমার ঘুম পাচ্ছে, এবং আমি তার ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম। কিন্তু তিনি আমার হাত ধরে বলেন, তুষার, আমি ভাবিনি তুমি এতটা বোকার মতো হবে। একজন সুন্দরী মহিলার বারবার তোমার কাছে আসছে, আর তুমি তা বুঝতে পারছো না কেন? তুষার, তুমি যেভাবে আমার যত্ন নিচ্ছ তাতে তুমি আমার মন জয় করেছো। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। মালকিন 40 বছর হলেও তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। শুধু তাই নয়, তিনি ভীষণ ধনীও। তিনি তার একাকিত্ব কাটাতে আমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। এত সুন্দরী একজন মহিলা আমার জীবনে প্রথমবার এলেন। তার প্রস্তাব শুনে আমি একটু ভাবলাম। আমি বললাম, মালকিন, আপনি কি আমাকে শুধুমাত্র আপনার একাকিত্ব দূর করার জন্য পছন্দ করেছেন, না সত্যি আমাকে ভালোবাসেন? তিনি বলেন, তুষার, আমি সাধারণত কোনো পুরুষের সঙ্গে সহজে কথা বলি না, কিন্তু তুমি আমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছো। আমি তোমাকে আমার ঘরে ডাকিনি। 40 বছরের এক মহিলা তার বয়সের তুলনা বেশি উদ্যম দেখাচ্ছিলেন। ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে লাগলেন। তখন তিনি তাকে থামিয়ে বললেন, মালকিন, যদি আপনি আমাকে সত্যিই ভালোবাসেন তাহলে কাল থেকে আমাকে ড্রাইভারের মতো স্টেশনে দাঁড়িয়ে না রেখে
নিজের অফিসে নিয়ে যান। আপনি যদি তা করেন তাহলে আমি বুঝবো আপনি আমাকে ড্রাইভার থেকে প্রেমিকের মর্যাদা দিয়েছেন। আমি একজন মহিলার সঙ্গে থাকতে চাই যে আমাকে সত্যি ভালোবাসবে। একজন ড্রাইভার হিসেবে আমি আপনার যত্ন নিতে পারি। যদি আপনি আমার জীবন সঙ্গী হয়ে যায় তাহলে আপনি আমাকে কতটা সুখী রাখতে পারি সেটা আপনি ভাবুন। আমি আপনাকে বিয়ে করার কথাই ভাবছি। আমার কথা শুনে মালকিন খুব খুশি হলেন। তিনি বলেন, তুষার, যদি তুমি আমার পরীক্ষা নিতে চাও তবে নাও, তাতে আমি পাশ করবই। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমার মতো 40 বছরের এক মহিলা যদি 30 বছরের এক যুবকের প্রেমে পড়ে তাহলে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা দুজনে একে অপরের ভালোবাসা স্বীকার করে নিলাম। সেদিন রাতে মালকিন অনেক কথা বলেন। গত কয়েক বছর ধরে মালকিন খুব একা হয়ে পড়েছিলেন, এটা আমি বুঝতে পারলাম। কথা বলতে বলতে তার হাত আমার হাত তার কাপড়ের উপর চলে গেল। তার হাতে থাকা কাকনও তার মতো সুন্দর ছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। তখনই মনে পড়ল মালকিন তার থাইরয়েডের ওষুধের কথা ভুলে গেছেন, তাই আবার আমাদের ঘনিষ্ঠতা থামাতে হলো। ওষুধ খাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। পরের দিন প্রতিদিনের মতো দুপুর 2টায় আমি আর মালকিন টিউশন ছাড়তে গেলাম। ড্রাইভার হিসেবে কাজ করার থেকে মালকিনকে স্টেশনে ছাড়তে এবং রাত হলে তাকে নিয়ে আসা, এটাই আমার কাজ ছিল। আজ পর্যন্ত মালকিন আমাকে তার অফিস পর্যন্ত নিয়ে যাননি। আমি কোনোদিন তাকে বলিনি, কিন্তু এখন তিনি পুরোপুরি আমার হতে চলেছেন। তখন তার ব্যবসার দায়িত্ব নেওয়া আমার হয়ে দায়িত্ব দাঁড়ালো। এটা ঠিক ছিল। সেদিন আমি তার সঙ্গে অফিসে যাওয়ার জন্য বের হলাম। গাড়ি পার্ক করে বাইরে এলাম। তখন মালকিন আমাকে গাড়ি বের করতে বাড়ি যেতে বললেন। তিনি বললেন, আমার ছেলে এবং তার বৌমা বাড়িতে এসে গেছে। ছেলেটা হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মালকিনের ছেলে বাড়িতে এসে গেছে, এটা শুনে আমার সব মেজাজ খারাপ হয়ে গেল। এক তো কাল রাতে মালকিন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর এখন তার ছেলের আসার কারণে আবারও বাধা হয়ে গেল। বাড়ি পৌঁছানোর পর মালকিন আমাকে ড্রাইভার হিসেবে তার ছেলের সঙ্গে পরিচয় করে দিলেন। তাদের একটা 4 বছরের মেয়ে ছিল, নাম ছিল নন্দিতা। অল্প সময় সে আমার সঙ্গে খুব ভালোবাসে মিশে গেল। মালকিন আমাকে কোনো অজুহাত ছাড়তে দেয়নি। তিনি বললেন, আমার নাতনি তোমার সঙ্গে খুব খুশি, তুমি কিছুদিন এখানেই থাকো এবং তার সঙ্গে খেলো। মালকিনের ছেলের সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে তাদের বুঝে উঠতে অসুবিধা হচ্ছিল। রাতে তার ছেলে এবং তার বৌমা ঘরে চলে গেলেন। তখন মালকিন আমাকে ফোন করলেন এবং নিজের ঘরে ডাকলেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমার জন্য দেখা না করতে থাকতে পারছেন না। পুনমে ঘরে যেতে তিনি দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলেন। মালকিন আমার সঙ্গে খুবই সাহসী ছিলেন। আমি বললাম, যার জন্য আপনি অপেক্ষা করছেন তার অপেক্ষা আমিও করছি। মালকিন বললেন, এখন আর দৈনিক কাজ দিয়ে সময় নষ্ট করো না। ভুলবশত আমার ছেলে এখানে এসে গেলে আমাদের সাক্ষাৎও আবার পিছিয়ে যাবে। তারপর তিনি আমাকে সরাসরি তার বিছানায় বসালেন। সেদিন রাতে মালকিন আর আমার কোলে সম্পূর্ণ তৃপ্তির সঙ্গে ঘুমালেন। তিনি নিজেকে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। পরের 4-5 দিনও এভাবে কাটালো। কোনো না কোনো অজুহাতে মালকিন আমাকে তার ঘরে ডাকতেন। বাড়িতে ছেলে এবং বৌমা থাকা সত্ত্বেও মালকিন কোনো ভয় ছাড়াই আমার থেকে সেই আনন্দ পেয়েছিলেন যা তিনি চেয়েছিলেন। তাদের 4 বছরের নাতনি আমার সঙ্গে খুব ভালোবাসে মেলামেলা করত। একবার মালকিনের নাতনি নন্দিতা খুব কান্না করতে লাগলো। তাকে শান্ত করার জন্য আমি তাকে বাইরে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর মালকিন আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, নন্দিতা কোথায়? আমি তাকে বললাম, আপনি আপনার অফিসের পাশে আসুন। দুপুর 3টায় থেকে আমি নন্দিতাকে নিয়ে বাইরে ছিলাম। যখন মালকিন তার অফিসের পাশে এলেন তখন তার নাতনি দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বলেন, তুষার, এটা কি হচ্ছে? তুমি আমার নাতনিকে একটা ভিখারির হাতে কেন তুলে দিয়েছো? তুমি কি আমার নাতনিকে ভিক্ষা করাচ্ছিলে? মালকিন তো রেগে ফেটে পড়লেন। তার ছেলেরকেও বলতে শুরু করলো। সেও বলল, তুষার, তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশে দেব। তুমি আমাদের ধোঁকা দিয়েছো। তুমি বলেছিলে আমার মেয়েকে মায়ের অফিসের পাশে ঘোরাতে নিয়ে যাচ্ছ। এখানে তো কোনো অফিসই দেখা যাচ্ছে না। নিশ্চয় তুমি আমার মেয়েকে ভিক্ষা করাচ্ছিলে। আমি বললাম, মালকিন, নিজের নাতনিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে আপনাকে খুব কষ্ট হয়েছে, তাই না? আমি তোমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছি। এটাই তো তোমার অফিস, যেখানে তুমি গরিব শিশুদের অপহরণ করে তাদের বিক্রি করে এবং তাদের দিয়ে ভিক্ষাবৃত্তির কাজ করাও। এটাই তোমার ব্যবসা। এখানে দাঁড়িয়ে আছে 10 বছরের মেয়ে। সে আমার মেয়ে দীপ্তি। দীপ্তি আমাকে সব কিছু ছিল। গত কয়েক মাস ধরে আমি এখানে কাজ করেছিলাম শুধু আমার দীপ্তিকে খুঁজে পাওয়ার জন্য।
আজ পর্যন্ত তুমি কখনো তোমার অফিসে ঢুকতে দেওনি, কারণ তোমার আসলে কোনো অফিসই নেই। এটা 2 মাস আগের কথা। আমি প্রতিদিনের মতো রাতে আমার দীপ্তির সঙ্গে বাড়ি ফিরেছিলাম। রেল স্টেশনের ভিড়ে দীপ্তি আমার হাত থেকে ছুটে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। পুলিশের কাছে অভিযোগও করেছিলাম, তবুও আমার দীপ্তিকে খুঁজে পাইনি। তুই তখনই শিশু অপহরণের কথা আমার কানে আসে। প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হয় তখন তোমার হাতে সে ব্রেসলেট দেখেছিলাম, যেটা তুমি এখনও পরেছো। সেটাই আমার 10 বছরের মেয়ের ব্রেসলেট, যা তার জন্মদিনে আমি এক এক করে পয়সা জোগাড় করে কিনে দিয়েছিলাম। হয়তো ডিজাইনটা তোমার পছন্দ হয়েছে। তোমার এই ভুলটাই আমার জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে গেল। তোমাকে হুমকি দিয়ে কোনো সত্য বের করা সম্ভব নয়, এটা আমি জানতাম। তাই আমি নীরবে আমার মেয়েকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমার সঙ্গে প্রেমের ভান করে তোমার মোবাইল থেকে সমস্ত তথ্য জোগাড় করেছি। জানতে পেরেছি কীভাবে তুমি ছোট্ট ছোট বাচ্চাদের অপহরণ করে কিছু দালালদের হাতে তুলে দাও এবং তাদের দিয়ে রাস্তা ভিক্ষাবৃত্তির কাজ করিয়ে টাকা কামাও। যখন আমি আমার মেয়ের খোঁজ পেলাম তখনই ঠিক করলাম মেয়েকে নিয়ে চিরতরে এই মহানগরী ছেড়ে গ্রামে ফিরে যাব। কিন্তু 2 মাস ধরে মেয়েকে না পাওয়ার যে যন্ত্রণার মধ্যে ছিলাম, সেই যন্ত্রণা কিছুটা তোমাকে ভোগাতে চেয়েছিলাম। কিছুক্ষণ তোমার নাতনি তোমার চোখের আড়াল হলে তোমার যে অবস্থা হয়েছিল সেটা দেখে আমি অবাক হয়েছি। তুমি কতগুলো শিশু অপহরণ করেছো, ভাবতে পারো তাদের মা বাবা কি তাদের ছাড়া বাঁচতে পারে? তোমার মতো লোকেরা কখনো এসব নিয়ে ভাবে না। তোমাদের তো শুধু টাকার প্রয়োজন। মালকিনের এই ঘৃণ্য সত্যটা তার ছেলেও বুঝে গিয়েছিল। সে তার মায়ের সঙ্গে চিরতরে সব সম্পর্ক ছিন্ন করে। এখন মালকিন আমার কাছে এসে ক্ষমা চাচ্ছিলেন, কিন্তু ক্ষমা চেয়ে আর কোনো লাভ নেই। আমি কখনো সেই নিচু মহিলাকে ভালোবাসিনি। তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলারও ইচ্ছাও ছিল না। তাকে প্রেমের ফাঁদে ফেলে আমি শুধু আমার মেয়েকে খুঁজছিলাম। পুনম এবং তার দালালদের পুলিশ গ্রেপ্তার করেছে। আমার মেয়ের মতো আরও অনেক শিশুকেই সেই নিচু লোকদের হাত থেকে মুক্ত করা হয়েছে। মালকিনের জাঁকজমকপূর্ণ সম্পদের পেছনে ছিল এক ভয়ঙ্কর কালো সত্য, যা সবার সামনে এসে গেছে। এই গল্পে তুষার তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সত্যের মুখোমুখি হয়েছে এবং সমাজের প্রচলিত অন্যায় এবং দুর্নীতিকে উন্মোচিত করেছে, যার মাধ্যমে প্রমাণিত হয় যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।